ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে তৃতীয় টি-20তে ভোরে মাঠে নামবে বাংলাদেশ। জয় দিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা। এবং বাংলাদেশের বর্তমান বোলিং লাইন আপ সর্বকালের সেরা বললেন আব্দুর রাজ্জাক। শামীমের ফর্ম আস্থা জাগালেও সৌম্যের ইনজুরিতে নির্বাচকদের দুশ্চিন্তা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। এবার ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে কাল তৃতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে ভোর 6টায়। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হলেও টি-20 সিরিজে রীতিমতো অপ্রতিরোধ টাইগাররা। সেন্ট ভিনসেন্টে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে লিটনের দল। এবার মিশন ক্লিন সুইপ। আর্নোস ভ্যালি গ্রাউন্ডে সংক্ষিপ্ত ফরম্যাটে 6 ম্যাচ খেলে 4টিতে জিতেছে বাংলাদেশ। সব মিলে বেশ উজ্জীবিত দল। তবে শেষ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে হচ্ছে ফিল সিমন্সকে। দ্বিতীয় টি-20তে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পাওয়ায় ছিটকে গেছেন সৌম্য সরকার। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন আফিফ হোসেন কিংবা পারভেজ ইমন। জয় দিয়ে বছরের শেষটা রাঙাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশ এড়াতে মরিয়া দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। প্রত্যাবর্তন রাঙিয়ে লম্বা সময়ের জন্য জাতীয় দলে থাকার টিকিট পেলেন শামীম পাটোয়ারি। 1 বছরের বিরতির পর আন্তর্জাতিক সার্কিটে তার ব্যাটিং পারফরমেন্স সন্তুষ্ট করেছে নির্বাচকদের। তবে চিন্তা বাড়িয়েছে সৌম্য সরকারের ইনজুরি। টাইগারদের বর্তমান বোলিং লাইন আপকে দেশের ক্রিকেটের সর্বকালের সেরা বলে আখ্যায়িত করেছেন আব্দুর রাজ্জাক। সিলেট থেকে সাব্বির মিথুনের প্রতিবেদনে বিস্তারিত। পাটোয়ারিকে কিন্তু এই টাইপের হিসাব করে একদম প্রথমে যখন ওকে সিলেক্ট করা হয়েছিল এইভাবে, তো আমরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি আশা করে ফেলছিলাম ওর উপর। ওই সময় এটা ও একটা প্রেসারে ছিল, যে কারণে ওই সময় খুব একটা ভালো হয়নি এবং ও এটা ইমপ্রুভ করেছে। আপনারা যদি দেখেন তো এই বোলিং এর এগেনস্ট ওদের বোলিং নিঃসন্দেহে খুব ভালো বোলিং অ্যাটাক। তো এই অ্যাটাকের এগেনস্টে যদিও ভালো করতে পারে, আমার কাছে মনে হয় যে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য। এখন হয়তো আপনারা মাঝে মধ্যেই দেখতে পারবেন এরকম ব্যাটিং। শামীমের মতো ক্যারিবীয় দ্বীপে ছন্দে ছিলেন সৌম্য সরকারও। তবে চোটে পড়ে মাসখানেকের জন্য ছিটকে গেছেন এই ওপেনার। যদিও রাজ্জাক আশাবাদী বিপিএল এর শেষ দিকে খেলতে পারবেন সৌম্য। স্তুতি ঝরেছে টাইগারদের বর্তমান বোলিং লাইন আপ নিয়ে। প্রবাবলি এই মুহূর্তে আমার দেখা মতে যতদিন আমি ক্রিকেট ফলো করছি তার মধ্যে বাংলাদেশের সব থেকে বেস্ট বোলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের। এটার কারণ হচ্ছে আমাদের আগে স্পিনার কিন্তু আমাদের সবসময় মোটামুটি কম বেশি ছিল, ইন্টারন্যাশনাল লেভেলে ভালো হতো, বাট পেস বোলিং রেগুলার বেসিসে ভালো হতো না। একজন করে থাকতো। হয়তো দেখা গেছে মাশরাফি ছিল, মাশরাফির সাথে আর একজন একটু অভাব ছিল, তো জিনিসগুলো ওরকম হয়েছে। তো আমার কাছে মনে হয় যে পেস বোলিং অ্যাটাকটা আমাদের ভালো হওয়াতে আমাদের এই জিনিসটা খুব বেশ কম্প্যাক্ট হয়েছে। ভেরি আনফর্চুনেট, বিকজ ও ভালো টাচে রয়েছে, ভালো খেলছে। তার মধ্যে থেকে আর উইনিং কম্বিনেশন থেকে যখনই কোনো প্লেয়ার, ভালো খেলা প্লেয়ার এরকম ভাবে বাইরে চলে আসবে, এটা টিমের জন্য একটা ব্যাড নিউজ ডেফিনেটলি, এবং আমাদের জন্য তাই। বাট আমরা আশা করবো যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ব্যাক করবে, খুব সম্ভবত বিপিএল থেকে হয়তো খেলতে পারবে। নির্বাচকদের ব্যস্ততা আপাতত এনসিএল কে ঘিরে। লোকাল টুর্নামেন্টে অনেকেই সম্ভাবনার প্রমাণ দিয়েছেন। তাদের কাছে ধারাবাহিকতার প্রত্যাশা আব্দুর রাজ্জাকের। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। পেসার নয়, জাতীয় দলের দ্বিতীয় অধ্যায়ে রাঙাতে অলরাউন্ডারের ভূমিকায় আবু হায়দার রনি। শর্টার ফরম্যাটে ধারাবাহিকতা ধরে রেখে এবারের এনসিএলেও আছেন টুর্নামেন্ট সেরার দৌড়ে। পেস বোলিং অলরাউন্ডার তুলে আনতে আরও বেশি স্পোর্টিং উইকেটের দাবি তুলেছেন, তবে প্রশ্ন রেখেছেন নিজেদের নিবেদন নিয়েও। সিলেটে তার সঙ্গে কথা বলেছেন সাব্বির মিথুন, ছবি তুলেছেন দিগেন সিংহ। দ্য ম্যান উইথ আ গোল্ডেন আর্ম। এই মানুষটা কখনো জেতাচ্ছেন ব্যাট হাতে, কখনো বা ভূমিকা রাখছেন বল হাতে। টানা দ্বিতীয়বারের মতন ম্যান অফ দ্য ম্যাচ হলেন আবু হায়দার রনি। আপনার জন্য আসলে টুর্নামেন্টটা বেশ দারুণ যাচ্ছে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি, আল্লাহ সহজ করে দিচ্ছে, সোফার আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। আমি যখন আপনার সাথে কথা বলছি তখন আউটার মাঠে রাজশাহীর বিদায় নিশ্চিত হয়ে গেছে, সব থেকে স্টারের টিম যেটা, এবং ঢাকা মেট্রো আনবিটেন 6th ম্যাচে, পরেরটা জিতলে হয়তো আনবিটেন থেকে আপনি প্লে অফে যাবেন। এই কম্বিনেশনটা এত ভালো কিভাবে মিলছে, এবং বড় বড় তারকাদের আমরা দেখছি খুব একটা পারফর্ম করতে পারছে না, কিন্তু টিম হিসেবে ঢাকা মেট্রো দুর্দান্ত। সিক্রেটটা কি? টিম বন্ডিং খুব ইম্পর্ট্যান্ট। টিম হিসেবে খেলতে পারছি বিদায়, সবাইকে বিলিভ করছি বিদায়, আমরা আলহামদুলিল্লাহ এই টুর্নামেন্টে অনেক ভালো করছি। আবু হায়দার রনিকে যেখানে দেখতে চেয়েছিলেন ক্যারিয়ার শুরুতে অনেক তাড়াতাড়ি ডেবিউ হয়ে যায়, এখন এই মুহূর্তে এসে কি মনে হয় যে না, রনির ক্যারিয়ারটা অন্যরকম হতে পারে? এখন পর্যন্ত যা হয়েছে সোফার আলহামদুলিল্লাহ, কারণ এটা আমার হাতে ছিল না, আমি চেষ্টা করেছি, আল্লাহ ওই সময় আমার জন্য ওইটাই ভালো রেখেছিল, এই জন্য ওইটা হয়েছে। তো এই আমার লাইফে আগে কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে এটা নিয়ে আমি কখনোই হতাশ না। ক্রিকেটারদের আসলে আন্তর্জাতিক খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত নিজেদেরকে একটু ইমপ্রুভ করতে হয়। আন্তর্জাতিক সার্কিটের পরিবর্তনটা দেখেছেন আপনি, মানিয়ে নেওয়ার জন্য নিজেকে ইমপ্রুভ করার প্রতিনিয়ত কতটুকু ইম্পর্টেন্ট? হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ ডে বাই ডে ক্রিকেট, মনে করেন এখন মডার্ন ডে ক্রিকেট, এখন সব কিছু আপডেট হচ্ছে, প্লেয়ারদের ব্যাটসম্যানদের স্কিলস অনেক বেড়ে গেছে, অনেক শর্টস ইমপ্রুভ করেছে। তো ওই অনুযায়ী ওইটার সাথে কোপ আপ করার জন্য আসলে আমাদের বোলারদেরও নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে, আর যেটা মেইন স্কিল আছে ওইটা আরও শার্পিন করতে হবে, যেন আমরা ওইটাতে একদম মানে 100 মানে এক্সিকিউট করতে পারি। 5-6 বছর আগের পার্সপেক্টিভে চিন্তা করলে এরকম ট্রু উইকেটে আমরা খেলতে দেখতাম না। একজন পেস বোলিং অলরাউন্ডার যিনি, তার জন্য এতটুকু উইকেটটা কতটুকু ইম্পর্টেন্ট। যখন ভালো উইকেটে খেলবেন, এই টুর্নামেন্টটা যখন স্টার্ট হয়েছে তখন দেখবেন যে 200+ রান হচ্ছিল, 190-200 করে রান হচ্ছে। তো আপনি যত বেশি ট্রু উইকেটে খেলবেন, আপনার কিন্তু তখন নিজের ভিতরে আপনার যদি লিমিটেশনস থাকে এগুলো কিন্তু চলে আসবে, তখন আপনার মানে বোলারদের ওই ভালো উইকেটে কিভাবে বোলিং করতে হবে এটা কিন্তু আমরা শিখবো। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে কোথায় দেখতে চান? ওয়াইল্ডেস্ট ড্রিমে আমি একটা বিশ্বকাপ খেলতে চাই, আর জাতীয় দলে আবারও ফিরতে চাই, আপনার ড্রিমটা কি আসলে? আমার ড্রিম হচ্ছে অবশ্যই ন্যাশনাল টিমে ব্যাক করা, যদি আসতে পারি, আবার আল্লাহ যদি সহজ করে পারফর্ম করতে পারি, তো আমি চেষ্টা করব যদি সুযোগ আসে যেন পারফর্ম করতে পারি। বেস্ট অফ লাক ফর ইউর টুর্নামেন্ট। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম এই টুর্নামেন্টের ব্যাটে বলে পারফর্ম করা অন্যতম ক্রিকেটার আবু হায়দার রনির সাথে, যিনি এবারের এনসিএল এ ঢাকাকে তো জেতাতে চানই, পাশাপাশি জাতীয় দলে একটা দারুণ প্রত্যাবর্তন করে নিজের নামের প্রতি আবারও সুবিচার করতে চান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এনসিএল টি-20-র খবর, শান্ত জিসানের ব্যাটিং তাণ্ডবে সিলেট বিভাগকে 26 রানে হারিয়েছে রাজশাহী। এদিকে রংপুরের বিপক্ষে টসের ব্যাট করছে খুলনা। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এনসিএল টি-20 যে ধামাকা শুরু হয়েছিল 11 ডিসেম্বর, তা প্রায় শেষ দিকে এসে পৌঁছেছে। এখন পর্যন্ত 4 দল বাদে সবগুলো দল তাদের গ্রুপ পর্বে সব ম্যাচ খেলে ফেলেছে, এবং যেখানে একমাত্র দল হিসেবে 7-7 জয় নিয়ে ঢাকা মেট্রো আগেই চূড়ান্ত করেছিল নিজেদের প্লে অফের জায়গা, সেখানে কিন্তু তারা একটু পাকাপোক্ত করলো। পাশাপাশি চট্টগ্রামকে হারিয়ে তারা কিন্তু চট্টগ্রামের প্লে অফে ওঠার যে সম্ভাবনা ছিল সেটা নড়বড়ে করে দিয়েছে। চট্টগ্রামের এখন তাকিয়ে থাকতে হবে বরিশাল এবং ঢাকা ডিভিশনের দিকে, যেখানে এই দুটি দল যেন তাদেরকে জিতে নেট রান যেন পেছনে ফেলতে না পারে, তাহলে হয়তো ভাগ্যের জোরে চট্টগ্রাম পরের রাউন্ডে পৌঁছাতে পারে। এছাড়াও বলতে চাই রাজশাহীর কথা, তারকা সমৃদ্ধ দল নিয়ে দলটা খুব একটা ছন্দ খুঁজে পায়নি। আজ শেষ ম্যাচে স্বাগতিক সিলেটের বিপক্ষে খেলতে নেমেছিল এবং সেখান থেকে সান্ত্বনার এক জয়ে তুলে নিয়েছে। নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে পারফর্ম করেছে, তবে দলটার জন্য সেই পারফরমেন্স খুবই দেরিতে আসলো, কারণ এরই মধ্যে দলটা কিন্তু এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। মুশফিকুর রহিমকে আজকে বিশ্রামে রাখা হয়েছে, মুশফিকুর রহিম খেলেনি, তবে তাওহিদ হৃদয়, নাজমুল শান্তরা কিন্তু ঠিকই খেলেছেন এবং সিলেটকে তারা 26 রানের ব্যবধানে যে হারিয়েছে, তাতে সিলেটের জন্য এই টুর্নামেন্টে পরের রাউন্ডে যাওয়াটা একেবারে এখন অনিশ্চিত। পাশাপাশি বলতে চাই বিকেলের যে দুটি ম্যাচ রয়েছে সেইখানে 4টি দলের সামনে কিন্তু বরিশাল এবং ঢাকা ডিভিশনের জন্য এবং খুলনা বলতে হয়, এই 3 দলের জন্য জায়গা দখলের যে লড়াইটা, যেখানে বরিশাল এবং ঢাকা মুখোমুখি হবে একে অন্যের। ঢাকা ডিভিশন খুব একটা ছন্দে নেই, অর্থাৎ বরিশালের জন্য কিন্তু সুযোগ থাকছে তৃতীয় জয় তুলে নেট রান রেটটা বাড়িয়ে প্লে অফের যে সমীকরণ আছে সেখানে একটা টিকে থাকার জন্য। এরপরে আগামীকালকে বিশ্রাম, এরপরে কিন্তু প্লে অফের লড়াই শুরু হয়ে যাবে, যেখানে আসলে এনসিএল এর যে টি-20 ধামাকাটা শুরু হয়েছিল 11 তারিখে, তা কিন্তু আরো একটু ধাপ উপরে যাবে। যদিও বা অনেক তারকা সমৃদ্ধ দল এরই মধ্যে বিদায় নিয়েছে, হয়তো এক্সপেক্টেড ছিল না রাজশাহী এরকম দল নিয়ে গ্রুপ পর্ব থেকেই পার হতে পারবে না। সিলেটের তাদের যে পেস বোলিং অ্যাটাক, তারা আসলে ম্যাচ জিততে পারবে না। সব মিলিয়ে বলতে হয় অনিশ্চয়তার পাশাপাশি অনেক বেশি নতুন মুখের সন্ধান এরই মধ্যে পাওয়া গেছে, এবং এনসিএল এর প্লে অফ পর্ব দিয়ে আসলে এই টুর্নামেন্টের সার্থকতাটা বোঝা যাবে। আমার কাছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত এনসিএল নিয়ে এই ছিল সব শেষ। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন।
বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে প্রায় 7 মাস পর আবারও মাঠে ফিরতে যাচ্ছে দেশের হকি। এই টুর্নামেন্ট ঘিরেই মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম সংস্কার করছে ফেডারেশনের নতুন কমিটি। এছাড়া হকির হারানো জৌলুস ফিরিয়ে আনতে নিয়মিত লিগ চালু সহ বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছে ফেডারেশন। গেল প্রিমিয়ার হকি লিগের শিরোপা নিয়ে ক্লাবগুলোর মাঝে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনেও কাজ করবে হকির নতুন আহ্বায়ক কমিটি। মাওলানা ভাসানী স্টেডিয়ামের পুরনো টার্ফ সেজেছে নতুন রূপে। আসন্ন বিজয় দিবস টুর্নামেন্টের জন্য টার্ফকে পরিষ্কার করেছে ফেডারেশন। দীর্ঘ 7 মাস পর আবারও এই স্টেডিয়ামে ফিরতে যাচ্ছে হকি। সবশেষ খেলা মাঠে গড়িয়েছিল প্রিমিয়ার হকি লিগে। সেই লিগ নিয়েই বিপাকে ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি। প্রিমিয়ার হকি লিগের মোহামেডান আবাহনী শিরোপা নির্ধারণী ম্যাচ বন্ধ হয়ে যায় খেলোয়াড়দের হাতাহাতিতে। শেষ পর্যন্ত মোহামেডান খেলতে অস্বীকৃতি জানালে আবাহনীকে সেই ম্যাচের জয়ী ঘোষণা করে হকির তৎকালীন কমিটি। আর যৌথভাবে সেই আসরের চ্যাম্পিয়ন হয় মেরিনারিয়ান্স ও আবাহনী। জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছে মোহামেডান। সেখান থেকে সন্তোষজনক ফলাফল না পেলে আদালতে যাওয়ার কথা জানায় তারা। তবে ক্লাবগুলোর সঙ্গে বসে বিষয়টা সমাধান করতে চায় হকির নতুন কমিটি। ট্রফি নিয়ে সমস্যা হয়েছে, এটা আমরা জানি। আমরা যখন ক্লাবে তখন ওনাদের মতামতটা কাগজ কলমে অনেক কিছু লেখা আছে, বাট অ্যাকচুয়ালি ওনাদের ফেস টু ফেস ওনারা কী বলেন আমরা আগে শুনি ওটা। আমার দৃঢ় বিশ্বাস ব্যক্তিগতভাবে এবং কমিটির যাদের সদস্য আছে ওনাদের বিশ্বাসকে ক্লাবগুলি আগায় আসবে আমাদের সাথে। দায়িত্ব নিয়ে হকির হারানো জৌলুস ফেরানোর কাজে লেগে পড়েছে নতুন কমিটি। তাদের সামনে বড় চ্যালেঞ্জ হকির লিগগুলো নিয়মিত করা। এছাড়া অনূর্ধ্ব 21 হকি দল নিয়েও বড় পরিকল্পনা করছে ফেডারেশন, যেখানে গুরুত্ব পাচ্ছে আসন্ন যুব হকি বিশ্বকাপ। ফার্স্ট ডিভিশন লিগের ক্লাবদের সাথে বসবো, ওনাদের সাথে আলাপ করব, ওনাদের জন্য কোনটা সুবিধা, কোন সময়টা সুবিধা টুর্নামেন্টে আমরা যেন শুরু করতে পারি লিগ। এর সাথে সেকেন্ড ডিভিশনের সাথেও বসবো, প্রিমিয়ার লিগের সাথেও বসবো। আমরা আশা করি কি আমরা হয়তো এপ্রিল মে দিকে আমরা লিগ শুরু করে দিতে পারবো। আন্ডার-21 টিম যেটা আল্লাহর রহমতে কোয়ালিফাই করে আসছে, ইন্ডিয়াতে ওদের চেন্নাইতে নভেম্বর ডিসেম্বরে খেলা, এবং প্রেসিডেন্টও প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের কমিটির প্রতিশ্রুতি, আমরা মিনিমাম চেষ্টা করবো 5 থেকে 6 মাস একটা ক্যাম্প করার জন্য। বিজয় দিবস টুর্নামেন্ট নিয়ে মাঠ প্রস্তুত হলেও এখনও অপ্রস্তুত স্টেডিয়ামের ফ্লাডলাইট। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে যা দ্রুত সংস্কারের দাবি জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম। সময় সংবাদ, ঢাকা। অভিযাত্রী ক্লাবকে হারিয়ে ময়মনসিংহ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয়েছে গ্রুপ অফ এলিটস LTS। এদিন দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার দেওয়ার পাশাপাশি প্রথম বিভাগ ফুটবল লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতেও ট্রফি বুঝিয়ে দেওয়া হয়। হোসেন আলীর ছবিতে উবাইদুল হকের রিপোর্ট। দ্বিতীয় বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফুটবল উৎসব। ফাইনালের মঞ্চে মুখোমুখি ময়মনসিংহ সদরের অভিযাত্রিক আর ঈশ্বরগঞ্জের গ্রুপ অফ LTS। উত্তাপ ছড়ানো ম্যাচে 24 মিনিটে আশরাফের গোলে লিড নেয় LTS। গোল পরিশোধে মরিয়া প্রথমার্ধে 2টি গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ। লিড নিয়েই বিরতিতে যায় ঈশ্বরগঞ্জের ক্লাবটি। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও LTS ম্যাজিক 2-0 গোলের লিডে ম্যাচ হয়ে যায় এক পেশে। শেষ দিকে অভিযাত্রিকের সাব্বির পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করলেও তা হয়ে থাকে সান্ত্বনাসূচক। 2-1 ব্যবধানের জয়ে প্রথমবার অংশ নিয়েই বিজয়ের উল্লাসে মাতে LTS। ম্যাচের মধ্যে আমি গোল করছি, আমার টিম আগায় নিছি, টিমের চ্যাম্পিয়ন বানাইছি, এটা আমি অনেক হ্যাপি। একটা উপজেলা থেকে এসে আমরা আলহামদুলিল্লাহ ময়মনসিংহের মতো একটা সেকেন্ড ডিভিশন টিমের চ্যাম্পিয়ন হতে পারছি। এতে আমরা আলহামদুলিল্লাহ আমরা প্লেয়ার, আমাদের কোচিং স্টাফ, যারা আমাদের সহযোগিতা করছে সবার প্রতি আমরা আমাদের মন থেকে অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। তৃণমূলই খেলার প্রাণ। এখান থেকে ফুটবলার উঠে এলে সমৃদ্ধ হবে জাতীয় দলের পাইপলাইন। আর তাই আগামী বছর এই টুর্নামেন্টের পাশাপাশি আরও বড় পরিকল্পনা আয়োজকদের। প্রিমিয়ার লিগে 8টা থেকে 9টা দল থাকবে, ফার্স্ট ডিভিশনে 8টা দল এবং সেকেন্ড ডিভিশনে 20টা দল। এই নিয়ে সামনের বছর ইনশাল্লাহ আমাদের 3টা লিগ গড়বে মাঠে। সেই সাথে আন্তঃ-উপজেলা আরেকটি টুর্নামেন্ট, এটিও আয়োজনে আপ্রাণ চেষ্টা করছি। এর মাধ্যমে আমরা চাই যে আসলে ময়মনসিংহ জেলা থেকে ভালো খেলোয়াড় তারা বেরিয়ে যাক এবং এরা যেন দেশি বিদেশি যারা সুনাম অর্জন করতে পারে। সেজন্য আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা নিচ্ছি। খেলা শেষে দ্বিতীয় বিভাগের পাশাপাশি প্রথম বিভাগে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। উবাইদুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।
আবারও লিগ কাপের খবর, সেরা চারের টিকিট নিশ্চিত করতে রাতে মাঠে নামবে দুই জায়ান্ট, টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 2টায়। সবশেষ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটিকে হারিয়ে দারুণ উজ্জীবিত ম্যান ইউনাইটেড। যদিও একাদশ নির্বাচন নিয়ে কিছুটা দ্বিধায় আছেন রুবেন আমরিম। স্কোয়াডের বেশ কয়েকজনকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছেন নতুন ম্যানেজার, যে তালিকায় আছেন মার্কাস রাশফোর্ডও। তবে ছন্দে আছেন হয়ল্যান্ড ও আমাদ দিয়ালো। টটেনহ্যামের বিপক্ষে সবশেষ 5 ম্যাচে মাত্র 1 জয় ইউনাইটেডের। অন্যদিকে ছন্দে নেই টটেনহ্যামও, শেষ 6 ম্যাচে তাদের জয় আছে মাত্র 1টিতে। 2025-এ বাহরাইনে আয়োজিত বিলি জিং কাপ অনূর্ধ্ব-16 টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের 6 কিশোর কিশোরী। এই টুর্নামেন্টের জন্য নির্বাচিত হয়েছেন ঝালকাঠির সুমাইয়া আক্তার। বিদেশের মাটিতে দেশের নাম তুলে ধরতে নিজের সেরা দেওয়ার লক্ষ্য তার। সেরা প্রস্তুতির জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা সুমাইয়ার। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। টেনিসের জন্য ঝালকাঠিতে নেই কোনো মাঠ, অনুশীলনের জন্যও নেই সুব্যবস্থা। মাঠ সংকটের মাঝেই স্থানীয় অফিসার্স ক্লাবে বছর জুড়ে চলে ম্যাচ ও অনুশীলন। মাঠের দৈন্যদশার মধ্যে এবার মিলল সুখবর। বাহরাইনে অনুষ্ঠেয় বিলি জিন কিং কাপ অনূর্ধ্ব-16 টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে ঝালকাঠির সুমাইয়া আক্তার। 2025-এ বাহরাইনে বসতে যাচ্ছে এই টুর্নামেন্ট। বাংলাদেশ টেনিস ফেডারেশনের বাছাইয়ে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন সুমাইয়া। বাংলাদেশ থেকে 3 ছেলে ও 3 জন মেয়ে অংশ নেবেন আগামী বছরের 11 থেকে 15 মার্চ এই টুর্নামেন্টে। নানা প্রতিবন্ধকতার পরও টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুমাইয়া। বিশ্বের মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরতে নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য সেরেনা উইলিয়ামসের ভক্ত এই কিশোরীর। খুব ভালো লাগছে, আশা করি ভালো রেজাল্ট করব, বাংলাদেশের নাম উজ্জ্বল করব। আর আমার ইচ্ছা আমি এক সময় আরও যখন বড় হব ওই সময় বিশ্বের নাম্বার 1 টেনিস প্লেয়ার হব, এইটাই আমার ইচ্ছা। আমি অনেক খুশি, আমার পরে কেউ ঝালকাঠি ক্লাব থেকে উঠে গিয়ে এত বড় একটা পজিশনে চান্স পেয়েছে, তো খুব ভালো লাগছে। বিশ্ব মঞ্চে যাই করুক, যে অংশগ্রহণ করতে পারছে এটাই তো অনেক কিছু। এর আগেও ঝালকাঠি জেলা থেকে বেশ কয়েকজন আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সুনাম বয়ে এনেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় জেলা সংগঠকদের। ঝালকাঠি থেকে এর আগেও সুস্মিতা সেন সে এই খেলায় অংশগ্রহণ করেছিল, সে ওইভাবেই করেছিল। তা আমি চাই যে আরও আমার খেলোয়াড় আছে যারা অন্য অন্য জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করেছে, এবং আমার এখানে বর্তমানে 25 থেকে 30 জন ছেলে মেয়ে প্রশিক্ষণ দেয়। আমি চেষ্টা করব আগামীতে আরও যাতে টেনিস উন্নয়ন করতে পারি। বাহরাইনে আয়োজিত এই টুর্নামেন্টের আগে ভালো প্রস্তুতিতে সংশ্লিষ্টদের সহযোগিতা চান ঝালকাঠির সুমাইয়া। সময় সংবাদ, ঝালকাঠি। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।